করে কমেন্টে জানিও যে এখন ঠিক আছে কিনা। এন্ড আমার হচ্ছে ওয়াইফাইটা একটু বেশি প্রবলেম করতেছে। তো তোমরা একটু দ্রুত জানিও, হ্যাঁ? এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। হচ্ছে যারা যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। এন্ড আজকের ক্লাসটা আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। ওকে? তো তোমরা একটু যদি হয় যদি কখনো সমস্যা হয় তোমরা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আসো। ওই মেসেঞ্জার গ্রুপে একটু বলে দিও যদি কখনো নেট কেটে যায়, হ্যাঁ? কারণ আমি তো স্ক্রিনে দেখি, এখানে আমার বোঝা যায় না নেটে কখন কেটে যায়। তাহলে দেখো আমরা হচ্ছে কি সংজ্ঞা পড়তেছিলাম, তাই না? পর্যাবৃত্ত গতি জিনিসটা কি? পর্যাবৃত্ত গতিটা কি? পর্যাবৃত্ত গতি কোনো একটা গতিশীল বস্তু, এটা তোমাদের ক নাম্বার প্রশ্নে আসে। ওকে? দেখো, কোনো একটা গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর কোনো গতিপথ একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি বলে থাকি। এখন ধরো আমার এই যে একটা বস্তু আছে, মনে করো এই বস্তুটা এই আর ব্যাসার্ধ একটা কেন্দ্র করে এইখান থেকে নির্দিষ্ট ঘুরতেছে, মনে করো এইভাবে একই দিক থেকে আসতেছে। একবার ঘুরতে তার সময় লাগছে 5 সেকেন্ড। আবার যদি আরেকবার ঘুরে তাহলে সেখান থেকে আমি কি বলবো? আরেকটা ঘুরতেছে কি হচ্ছে আমার কি 5 সেকেন্ড সময় লাগতেছে। তো এই যে ঘূর্ণন গতিটা, এই যে গতিটাকে আমাদের বলা হইতেছে পর্যায়বৃত্ত গতি। আর একটা নির্দিষ্ট সময় পর পর তুমি অনেক উদাহরণ আছে যে পর্যায়বৃত্ত গতিগুলা কি কি। যেমন এই যে এইগুলো হচ্ছে উদাহরণ, তাহলে এইগুলো উদাহরণগুলো তোমাদের এমসিকিউ আসবে। যে পর্যায়বৃত্ত গতি কি? ঘড়ির কাঁটার গতি। যে সূর্যের চারদিকে যে পৃথিবীর গতিটা আমরা কি জানি। আবার কি বাষ্প বা সিলিন্ডারের গতি। তারপর হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের একটা পর্যায়বৃত্ত গতি। তো এই জিনিসগুলো একটু মনে রাখো যে কোনগুলাকে আমাদের পর্যায়বৃত্ত গতি বলা হয়, আবার কোনগুলাকে কি ধরনের গতি হয়। ওকে? আশা করি এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য আসবে যে পর্যায়বৃত্ত গতি কি। এখন এই পর্যায়বৃত্ত গতিকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি। ক্লিয়ার? চলো আমরা কি কি আছে। আদিপ অবি হচ্ছে আমিও অ্যাড নাই। দেখো, এখন তোমাদের সংজ্ঞা আসবে যে পর্যায়বৃত্ত গতিটা কি। দেখো তোমাদের ক নাম্বার প্রশ্ন আসে, এটাতে অনেকগুলা বুড়ে আসছে সংজ্ঞা, তুমি যদি সংজ্ঞাটা পড়ে রাখো একটু আগে যেটা পড়লা সেটা। দেখো, কোনো গতিশীল বস্তু কোনার গতি যদি এমন হয় এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলি। তাহলে আমরা সেই পর্যায়বৃত্ত সেটাকে আমরা কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি বলে। যেমন আমি একটু বলতে পারি, যেমন ঘড়ির কাঁটা, মনে করো এখানে 12টা বাজতেছে, এইখান থেকে ঘুরে ঘুরে নির্দিষ্ট সময় পর পর একদম 12 ঘন্টা পরে আবার এইখানে চলে আসতেছে, তাই না? এই যে গতিটাকে আমাদের বলা হয় পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা তুমি কি করতে পারছো? বুঝতে পারছো। ওকে? তো চলো আমরা এটা গেল, তারপরে আসো এখন আমরা পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা পড়লাম। এটা হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্ন আসছিল। দেখো অনেকগুলো বোর্ডে, যেমন রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড এন্ড কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে দুইবার আসছে, 17, 21। যশোর বোর্ডে আসছে 21 সাল, ময়মনসিংহ বোর্ডে 21, এবং সিলেট বোর্ড 17-তে। তো এই জিনিসগুলো তোমার সংজ্ঞাটা আসবে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখো। আমি জাস্ট তোমাকে একটু জিনিসগুলো মনে করাই দিচ্ছি যে কোন জিনিসটা তোমার আসতে পারে। ওকে? তারপর আসো, দেখো দেখো স্থানিক পর্যায়বৃত্ত গতি। এখন আমরা পর্যায়বৃত্ত গতি আবার দুই প্রকার। দেখো পর্যায়বৃত্ত গতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত গতি আর একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত গতি। স্থানিক পর্যায়বৃত্ত গতি কি? স্থানিক পর্যায়বৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট, দেখো একটা নির্দিষ্ট সময় পর পর যে গতিটা হয় সেইটাকে আমরা কি বলি? স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হয়। তাহলে এখন ধরো স্থানিক পর্যায়বৃত্ত গতিটা কিরকম। দেখো স্থানিক পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে আমরা কি পড়ছি, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পুনরাবৃত্তি হয়, যেটা নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে, মনে করো আমি যে ঘড়ির কাঁটাতে চিন্তা করতে পারো, আমার মনে করো এখানে একটা ঘড়ির কাঁটা আছে, এখন 12টা বাজে, এখান থেকে এই ঘড়ির কাঁটাটা ঘুরে 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 আবার এইখানে আসছে, একটা নির্দিষ্ট স্থানে আসছে। তো কতটুকু সময় পরে? 12 ঘন্টা পরে আসছে না? এই যে এই ধরনের যে গতিগুলো আছে, এই গতিটাকে আমাদের কি বলা হয়? স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হয়। স্থানিক পর্যায়বৃত্ত গতি। তাহলে আমি স্থানিক পর্যায়বৃত্ত সংজ্ঞাটা বুঝলাম, এটা তোমাদের ক নাম্বার প্রশ্ন আসবে, এটা মনে রাখো। স্থানিক পর্যায় কোনো কোনো বস্তুর গতি যদি এমন হয়
যে এমন ভাবে পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাকে আমরা কি বলি স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হয়। তো এইটুকু আশা করি মনে রাখবে। দেখো স্থানিক পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলো কি কি, যে এমসিকিউ আসবে যে স্থানিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ দেখো কি কি আছে, যেমন ঘড়ির কাঁটার গতি, যে আমি একটা বুঝাইলাম ঘড়ির কাঁটার গতি, এবং সূর্যের চারপাশে গ্রহগুলার গতি। আমরা এই যে সূর্য মনে করি এটা একটা সূর্য, এখন সূর্যকে একটা পৃথিবী বা একটা কোনো একটা গ্রহ একবার ঘুরতে কতটুকু সময় লাগে দেখো, এই যে নির্দিষ্ট স্থান এখান থেকে অতিক্রম করতে এই পৃথিবীটার সময় লাগে কত 365 দিন সময় লাগে। এই যে একটা নির্দিষ্ট সময়ে কি করছে তার স্থানটা পরিবর্তন করছে, এই গতিটাকে আমাদের কি বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হয়। পরে বলা হয় একটা উলম্ব স্প্রিং এর গতি। দেখো আমি যদি একটা স্প্রিং কে নেই, একটা নির্দিষ্ট একটা স্প্রিং, এটাকে যদি তুমি এখান থেকে টেনে ছেড়ে দাও একটা নির্দিষ্ট সময়কে একটা নির্দিষ্ট দিকে কি হয় অতিক্রম করে, এটাকে আমাদের স্থানিক পর্যায়বৃত্ত গতি বা তরঙ্গর যেটা আছে এগুলা হলো আমাদের কি স্থানিক পর্যায়বৃত্ত গতি। তো এই জিনিসগুলো একটু মনে রাখো। ওকে, তাহলে আমি যে উদাহরণগুলো দিতেছি এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য। স্থানিক পর্যায়বৃত্ত গতি কি, কালিক পর্যায়বৃত্ত কি, এটা হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্ন আসবে। দেখো এই যে ক নাম্বার প্রশ্ন দিয়েছিল এটা কোথায় আসছে, এটা আমার আসছে কি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে। এটা হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের জন্য। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে, যে কোনো ঘটনা এমন বিন্যাস যদি হয় নির্দিষ্ট দূরত্ব হচ্ছে কি নির্দিষ্ট, দেখো কোনো ঘটনা বা বিন্যাস যদি নির্দিষ্ট দূরত্ব পরপর নিয়মিতভাবে পুনরাবৃত্তি ঘটে তাকে সেটাকে আমরা কি বলি স্থানিক পদ্ধতি, একটা নির্দিষ্ট বল যেটা। তো এই জিনিসগুলো একটু পড়ো। তারপরে আসো আমরা কালিক স্থানিক গেল, এগুলো আমরা দেখছি। দেখো পরে তার সম্বন্ধে কালিক পর্যায়বৃত্ত গতি। দেখো কালিক পর্যায়বৃত্ত গতিটা কি, এখন আমার এইটার সংজ্ঞাটাও আমার ক নাম্বার প্রশ্নে আসবে, এটার সংজ্ঞাটাও তুমি ক নাম্বার প্রশ্নে পাবা। দেখো কালিক পর্যায়বৃত্ত গতি, দেখো সংজ্ঞাটা কি বলছে, কোনো রাশি বা ফাংশনের মান যদি এমন হয়, কোনো রাশি বা কোনো ফাংশনের মান যদি এমন হয় যে এটা নির্দিষ্ট সময় পর পর সেটি একই একটা মান দেয় বা গ্রহণ করে তাকে বলা হয় কালিক পর্যায়বৃত্ত গতি। তো একটু উদাহরণ দেই তোমাকে। দেখো তোমার বার্থডেটা বা তোমার জন্মদিন যেটা আছে সেটা কি করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা পাওনা, সেটা কি তোমার 365 দিন পর পর তুমি একই মান পাইতেছো বা একই ডে পাইতেছো না, একই ডে পাইতেছো তোমার জন্মদিনটা, জন্মদিন এটা কি একটা নির্দিষ্ট সময় পর পর পাচ্ছ। এই যে পর্যায়কালটা বা এই পর্যায়বৃত্তটা এটাকে বলা হয় আমাদের কালিক পর্যায়বৃত্ত গতি। এখন তুমি যে কোনো একটা বিশেষ দিন, ভাইয়া লেখাগুলো একটু ছোট কেন, আচ্ছা ঠিক আছে বড় করে দিব হ্যাঁ, লেখা কি বোঝা যায় না? কি রে টাইম কি জয় বাংলা করা শুরু করছিস নাকি? ও আচ্ছা ওই পুলিশে কইতেছে। দেখো তাহলে আমরা এটুকু বুঝলাম, তাহলে কালিক পর্যাবৃত্ত করতে কি তুমি যেই টাইমটা বলো সেটা, যেমন আমরা কি দিনে 24 ঘন্টা তাই না, এই যে দিনে যে 24 ঘন্টা হয় আমরা এই জিনিসটা একদিন 24 ঘন্টা মানে কি তুমি সকাল 6টা ধরো, সকাল যে 6টা পাইতেছ সেটা তুমি কতটুকু সময় পর পর পাইছো, সকাল 6টা একদম নির্দিষ্ট সময় পর পর। এই যে ধরনের গতিগুলো এটাকে আমাদের বলে কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে এই দেখো কালিক পর্যাবৃত্ত গতির যে অনেকগুলা সংজ্ঞা আছে, দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল বোর্ড 21 এই সালে আসছে। এই সংজ্ঞাগুলো একটু মনে রাখো, যে কোনো রাশি বা রাশির মান বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর। এখন ধর আমি ফাংশনের ক্ষেত্রে দেখাই, যেমন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা ফাংশন আছে। দেখো এই ফাংশনটা সাইন এক্স এর মানটা একটা নির্দিষ্ট সময় পর একই মান নির্দিষ্ট, আমি সাইন গ্রাফটা কেমন জানি, এইভাবে যাত্রা শুরু করছে। দেখো এই যে সাইন গ্রাফ, এই সাইনের গ্রাফ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই ফাংশনের মানটা দেখো এখানে কত ডিগ্রি থেকে শুরু হয়, একদম 0 ডিগ্রি থেকে শুরু হইতেছে, এখান থেকে ঘুরে ঘুরে আবার একদম এই পর্যন্ত আসছে কত, একদম এখান থেকে এটা হচ্ছে আমার কত পাই বাই, এটা পাই এখানে হচ্ছে 3 পাই। তাহলে দেখো সে একবার ঘুরে আসতে 3 পাই পরিমাণ, তখন তুমি একই মান পাইতেছো। তো এই যে গতিটা, এই গতিটাকে আমাদের কি বলা হচ্ছে পর্যাবৃত্ত। আবার যে এখান থেকে শুরু করো এরকম করে যাবে, আবার যখন তুমি 2 পাই পরিমাণ মানে হচ্ছে কত 360 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, এখানে হচ্ছে আমাদের এইটুকু আমাদের 4 পাই।
এই 4 পাই, তার মানে কি পার্থক্য কত? 360 ডিগ্রি। এদের মধ্যে যে পার্থক্যটা, সেইখান থেকে তুমি আবার একই মান পাবা। এই গতিটাকে আমাদের বলা হয় কালিক পর্যায়বৃত্ত গতি। ওকে, আশা করি এই জিনিসটা তুমি বুঝছো। কালিক পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়বৃত্ত গতির এগুলা। তারপর আসছে আমাদের কি, এই যে খ নাম্বার প্রশ্ন আসবে, এটা যে দুলন গতি বা বৈদ্যুতিক পাখার গতির মধ্যে পার্থক্য কি, এটা একটু পড়ে নিও তোমাদের। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। দেখো এটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। আচ্ছা, ক্লাসে আসো কে কে? লেখাগুলো এত ছোট কেন? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে দুলন গতি, দুলকের গতি বা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি, যেমন এই যে আমরা ফ্যানটা চিনি, এই ফ্যানের পাখা এবং দুলকের গতি, এদের মধ্যে পার্থক্যটা কি? দুলকের গতি হচ্ছে সরল দুলন গতি, এটাকে আমাদের বলা হয় সরল দুলক। আর এটাকে আমাদের বলা হয় পর্যায়বৃত্ত গতি, এটাকে আমাদের বলা হয় পর্যায় বা স্থানিক গতি বলা হয়। তাহলে এখন আমি কি বলছি দেখো, দুলকের গড়ি স্পন্দন গতি বা বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে কি বৃত্তীয় গতি বা পর্যায়বৃত্ত গতি বলা হয়। তাহলে আমরা এই যে দুলক গতি, আমরা হচ্ছে সামনে সংজ্ঞা পড়বো দুলন গতির কি, আর হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত গতি, এই দুইটার মধ্যে পার্থক্যটা তুলে দিলে তুমি খ নাম্বারটা পাই যাবে। এটা হচ্ছে তোমার 2 মার্কের জন্য আসবে। তুমি জাস্ট সংজ্ঞাগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার কি হয়ে যাবে, সহজে আনসার করে ফেলতে পারবে। আমি তোমাকে ক খ যতটুকু লাগবে সেইটুকু আমি খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এন্ড আশা করি এই জিনিসগুলো তুমি মাথায় রাখতে পারবে। চলো, এই যে আসো আমরা, এটা কি হবে, এটার আনসারটা একটু দেখি তোমরা করো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সালে আসা একটা এমসিকিউ। আমি যতটুকু পড়াইলাম এখান থেকে একটা তোমাদের কুইজ নিচ্ছি। দেখো যারা ক্লাস করছো তারা একটু আনসার করে ফেলো। ওকে, যারা ক্লাসে আছো সবাই অবশ্যই আনসার করবে। দেখো আমার কি বলা হয়েছে, যে বলা হয়েছে যে নির্দিষ্ট সময় পর পর যে গতি পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি মানে কি একটা নির্দিষ্ট দিক দিয়ে একই হয়, তাহলে সেই গতিটাকে আমাদের কি বলা হয়, সেই গতিটাকে আমাদের বলা হয়, কি বলছো তোমরা দেখি যারা ক্লাসে আছো, হচ্ছে অনেকে অ্যান্সার করছো, দেখি অবি, আদিপ অবি বলছো ডি, রিয়া বলছো ডি। ওকে, মোটামুটি যারা ক্লাসে আছো সবাই বলতে পারছো। এটার আনসারটা কি হবে, এটার আনসার হচ্ছে 3 নাম্বারটা। কারণ কি, একটা নির্দিষ্ট সময় পর পর, যখন একটা নির্দিষ্ট মনে করো টি সময় পর পর একটা পুনরাবৃত্তি করতেছে, সেই গতিটাকে আমাদের কি বলা হয়, পর্যায়বৃত্ত গতি। বৃত্তীয় গতি কি, সেটা ঘূর্ণন অবস্থায় থাকে। বৃত্তীয় গতি আর রৈখিক গতি কি, এই যে সোজাসুজি যে গতিগুলো হয় সেটা রৈখিক গতি। আর কৌণিক গতি কি, যে কোণ বরাবর যে অ্যাঙ্গেলটা, এখান থেকে যে গতিটা আছে দেখো, এই যে কোণ বরাবর যে গতিটা হয়, সেই গতিটাকে আমাদের কি বলা হয়, কৌণিক গতি বলে। আমরা এগুলো সামনে আশা করি আরো জিনিসগুলো পড়বো। তো চলো আমরা এখানে কিছু এক্সাম্পল দিই। আমি ধরো এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো এখন তোমরা একটু কষ্ট করে প্রত্যেকটা এমসিকিউ আনসার করবা। দেখো এটা ময়মনসিংহ বোর্ড আসছে 21 সালে, এটাও যে কোনো একটা বোর্ডে আসছে। এই জিনিসগুলো তোমার একদম একজাক্টলি আনসারটা করে ফেলবে। আদিয়া বলছো ওয়ালাইকুম আসসালাম, যারা পরে যুক্ত হয়েছো তো সবাইকে, আর যারা যুক্ত হয়েছে তোমার তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আশা করি তারাও এই জিনিসগুলা পেয়ে যাবে, যাতে তোমার, আমি এতটুকু বলতে পারি, তোমার হচ্ছে এমসিকিউ প্লাস বেসিক, এইটুকু তুমি যদি ক্লাসের মাঝখানে করো, আমি যতটুকু সময় পড়াবো, যদি আমি ধরো 1 ঘন্টা 20 মিনিট পড়াই, তোমার এটা ক্লাসেই কভার হয়ে যাবে, বাসায় বেশি একটা সময় পড়া লাগবে না। বাসায় যদি পরে 20 মিনিট সময় ওই নোটটা রিভিশন দাও, দেখবা তোমার সবটুকু কভার হয়ে যাচ্ছে। ওকে, দেখো মুস্কো জান্নাত মিসু ডি ডি। ওকে, এই যে নাম্বারগুলো লিখে দিচ্ছি, তাই ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতির উদাহরণ? এখানে বলছে পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, সরল সরল হবে এটা, সরল রৈখিক গতি, আপেক্ষিক গতি।
ওকে, বলছো হচ্ছে মুস্কু জান্নাত বলছো, 1 এর A, 2 এর B, 3 এর টা জানি না, তা হচ্ছে রিয়া বলছো। ওকে, আমরা এখন দেখি যে প্রথমটা কি, আমরা ঘড়ির কাঁটাটা কি করে। দেখো, ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে। ঘড়ির কাঁটা ধরো আমি এখানে যদি 12টা হয়, ধরো ঘন্টার কাঁটাটা এখানে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ঘটে, তাহলে এটা কি বলা হয়? এই গতিটাকে আমার বলা হয় পর্যায়বৃত্ত গতি। যারা এ নাম্বারটা আনসার দিছো সেটা হচ্ছে সঠিক। তারপরে দেখো, নিচের কোনটি দুলন গতির উদাহরণ। দুলন গতিটা কি? ধরো আমার দুলন গতি মানে একটা বাকি সময়, ধরো আমি এখান থেকে একটা দোলক এখান থেকে যাত্রা শুরু করছে, একবার এখানে আসছে, আবার এখান থেকে এরকম আসছে, এই যে দুলতে থাকে এই গতিটাকে বলা হয় দুলন গতি। তো উদাহরণ কোনটা? দেখো, ঘড়ির কাঁটা গতি হচ্ছে ঘূর্ণন গতি, বৈদ্যুতিক পদার্থের পর্যায়বৃত্ত গতি, এটা বলতেই পারি। আর সূর্যের চারদিকে এটাও বলা হয় পর্যায়বৃত্ত গতি। কিন্তু আমার যে এই জিনিসটা আছে, দেখো আমার এই যে খ নাম্বার যেটা আছে, এই যে আমার এখান থেকে সূর্যালাকা। সূর্যালাকা মানে কি? যেমন আমরা অনেকগুলো সূর্যালাকা আছে, এগুলাকে আমাদের বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে এটার আনসার কি হবে? খ নাম্বারটা। তারপরটা দেখো, এটা আমার একদম সংজ্ঞা থেকে তুলে দিছে। কি বলছে? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম। এখন দেখো, এখানে কিন্তু বলছে নির্দিষ্ট বিন্দুকে। বিন্দু মানে কি? একটা স্থান। এখন এই যে স্থানটা যদি হয়, স্থান হয়ে গেলে মানে কি, সেটাকে স্থানিক পর্যায়বৃত্ত গতি না, থেকে অতিক্রম করে তাকে কোন কেমন পর্যায়বৃত্ত বলা হয়? সেটাকে আমাদের বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত গতি বলা হয়। তাহলে এটার আনসার হবে কি? খ নাম্বারটা। যারা যেই আনসারটা দিছো সেটাই সঠিক। তোমার তিনটার ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা তুমি আনসার করতে পারো। ওকে, আশা করি জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝছো। আমরা পরেরটা দেখি। এই যে কালিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনটি? এটা ধরো তোমার 4 নাম্বার এমসিকিউ। এটা কি কালিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনটি? আচ্ছা, এখানে হচ্ছে অপশন গুলা হয়তো বা হচ্ছে, দেখ এটা বাদ। এখন আমরা, আচ্ছা আমরা এটার অপশন গুলো মনে হচ্ছে ভুল, এখানে কোথাও না কোথাও অপশন নাই, তার জন্য হচ্ছে আমরা এখান থেকে অপশনটা বাদ দিলাম। দেখি তোমরা কে কে আসছো, তো আমি এগুলো একটু সিলেক্ট করে রাখি। 9 জনের মতো আসছো হচ্ছে। আচ্ছা, তোমরা একটু নাম্বার লিখে আনসার করো, হ্যাঁ, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আসো, এখন আমরা সরল দোলন গতি পড়ব। এইটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে তোমার সিকিউ প্রশ্ন হয়, প্লাস এমসিকিউ এর অনেক থিওরি আসে। এই জিনিসগুলো একটু বুঝবা। দেখো, সরল দোলন গতি, সরল দোল গতি বা সরল সন্ধিত গতি কাকে বলে? তোমার প্রথম প্রশ্ন আসবে ক নাম্বারের জন্য, সরল দোলন গতি কি, সরল দোল গতি কি, সরল সন্ধিত গতি, এই সংজ্ঞাটা আসবে। তাই আমি চলো আমি এটা একটু বোঝাই। ধরো, কোনো একটা বস্তু, কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দুর অভিমুখী হয়, তাহলে এই গতিকে আমরা বলবো সরল দোলন গতি। মনে করো, আমি যদি একটা বস্তুকে, ধরো এটা একটা বস্তু বা এটা একটা সরল দোলক, মনে করো এটা সাম্য অবস্থানে আছে, আমি এই বস্তুটাকে এখান থেকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে আমি কি করলাম, সরল দোলক এইখানে নিয়ে আসছি। মনে করো এই সাম্য অবস্থান থেকে তার আমি অবস্থান পরিবর্তন করলাম কতটুকু, এখান থেকে এক্স পরিমাণ অবস্থান নিয়ে নিছি। দেখো, এখান থেকে এই পর্যন্ত নিলে আমার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটার বল প্রয়োগ করছি কোন দিকে, এফ দিকে, এবং এই বস্তুটা তার নিজের দিকে আসার জন্য একটা বল প্রয়োগ করতেছে। মনে করো এই বস্তুটা তার নিজের দিকে আসার জন্য, এই দিকে আসার জন্য একটা বল প্রয়োগ করতেছে। এখন এই দিকে যে আসবে তার জন্য যে বলটা হবে, সেই বলটার নাম কি? সেই বলটাকে আমাদের বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী, প্রত্যয়নী বল। দেখো, এই প্রত্যয়নী বলের জন্য সে সাম্য অবস্থানের দিকে আসছে। সংজ্ঞা কি বলছে? যে এইখান থেকে যে আমি যে সাম্য অবস্থান থেকে যে সরণটা ঘটাবো, এই সরণটা, দেখো কি বলছে, যদি কোনো বস্তুর ত্বরণ, এই যে বস্তুটা এখান থেকে দুলতেছ, দুলাইতেছ, এখান থেকে যে ত্বরণটা সৃষ্টি হবে তা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সময়, এই বিন্দু থেকে আমি যেই বস্তুটাকে যতটুকু সরণ ঘটাইছি এইটুকুর যে তার সরণের সমানুপাতিক, তাহলে আমি বলতে পারি, এবং ওই বিন্দুর অভিমুখে যে আমি যেই বিন্দু থেকে সরণটা ঘটাবো তার বিন্দুর অভিমুখে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমি লিখতে পারি যে এ প্রফেশনাল কত, আমি যতটুকু সরণ ঘটাবো সেই সরণটুকু এক্স পরিমাণ। এখন এবং কি বলছে,
সর্বদা ওই বিন্দুর অভিমুখে। তাহলে আমি কি বলটা এই ত্বরণটা যেই বিন্দুটা নিচ্ছ যে সাম্য অবস্থা তার অভিমুখে, যেহেতু অভিমুখে বলছে তার জন্য কি হবে, এটার দিকটা হবে কি মাইনাস, তুমি স্মরণ করতেছো দিকে, ত্বরণটা কি তার বিপরীত দিকে। এখন আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে কি পড়ছি, এফ প্রফেশনাল কত এ, নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে তো সরল দূরত্ব আছে, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতেছে। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি না, এফ প্রপোর্শনাল কত মাইনাস এর এক্স লেখা যায়। তাহলে এখন দেখো সরল দূরত্ব এর সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করা হয়, সেই ধ্রুবকটার নাম কি মাইনাস এ কে এক্স। দেখো এইটা আমরা বলতে পারি। দেখো এখানে তিনোটাই কিন্তু আমার লাগবে, তিনোটাই হচ্ছে এমসিকিউর জন্য আসবে, এটা এটা আবার এটা। এখন এখানে দেখো এই যে কেটা যে পড়লা, এই কে সমানুপাতিকটা তুলছে, এটাকে আমাদের কি বলা হবে, বল ধ্রুবক। ধ্রুবক অনেক সময় স্প্রিং এ থাকবে, স্প্রিং ধ্রুবককে বলা হয় স্প্রিং ধ্রুবক। ক্লিয়ার? এখন এখান থেকে আমি বল ধ্রুবকের এককটা হইতে পারে, স্প্রিংটা হইতে পারে, স্প্রিং এর ক্ষেত্রে সেম, স্প্রিংটা সরল দোলক যেহেতু। তাহলে এখন ধরো আমি কি পাবো, এখান থেকে আমি কেটা লিখতে পারি, কে ইকুয়াল টু, আমি এই মাইনাস চিহ্নটা তুলে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এফ বাই এক্স লেখা যায়। এখান থেকে আমার এই স্প্রিং ধ্রুবক এর এককটা বের করতে পারি, বা বল ধ্রুবকের একক, একক এককটা কি লেখা যায়, বল, বলের একক কি নিউটন, তাহলে আমি কি লিখতে পারবো, এর একক সেটা হচ্ছে কি নিউটন পার কত মিটার। এছাড়া আমরা আরেকটা একক বানাইতে পারি না, দেখো এফ সমান আমরা কি লিখতে পারি, সে এফ সমান এম এ ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স। তাহলে দেখো আমার এখান থেকে তুমি আরেকটা একক বানাইতে পারি, এককটা কি আসবে, বল, বলের একক কি কেজি, আর ত্বরণের একক কি মিটার পার কত সেকেন্ড স্কয়ার, নিচে কত আসবে মিটার, একটা কাইটা দাও, তাহলে তুমি কত পাইতেছ, সেটা পাইতেছ কেজি পার মিটার স্কয়ার। এটা আরেকটা একক পাবা, এটা হচ্ছে আমার কি বল ধ্রুবকের একক। এখান থেকে এইটুকু তুমি পেয়ে গেছো। দেখো এখান থেকে তুমি মাত্রাটাও বের করে ফেলতে পারো, মাত্রা, তাহলে দেখো মাত্রাটা কে এর মাত্রাটা কত আসবে, সেটা আসবে এই বলের মাত্রাটা কি এম, আর স্বর্ণের মাত্রা কি এল, তাহলে বল এল টি ইনভার্স, এইটুকু তোমার মাত্রা। এই জিনিসটা একটু মনে রাখো, এইখান থেকে তোমার এমসিকিউ সিকিউ যতটুকু লাগে আমি সেইটুকু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো সবাই বুঝছো কিনা একটু জানিও। ওকে, বুঝছো সবাই? ওকে ওকে। যাবি মাহিম, ভাইয়া রিয়া বলছো ভাইয়া লেখাটা একটু বড় করলে ভালো হয়। ওকে, এন্ড হ্যাঁ যারা ক্লাস করতেছো ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমরা যতগুলো গ্রুপে যুক্ত আছো, আমি খুশি হব শেয়ার করলে। ওকে, আসো আমরা পরে আসবে। দেখো পর্যায়বৃত্ত গতি এটা তো আমরা পড়ে আসছি, তো এটা তার বোঝানোর মতো তেমন কিছু নাই, সরল দোলন গতি এটাও বুঝাই ফেলছি। এখন এখান থেকে আমরা যা যা আছে, সরল দোলন গতির সংজ্ঞাটা আমরা বুঝাই ফেলছি যে বিন্দুর অভিমুখে হয়, তাহলে এটুকু গেল। এন্ড সরল দোলন গতির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা তোমার মনে রাখতে হবে, সরল দোলন গতির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বুঝছো, এই বৈশিষ্ট্যগুলা কি কি। আর সবাই যারা আছো তোমরা একটু কষ্ট করে তোমরা কি করো, হাইলাইট পোস্ট করে দাও, হাইলাইট কমেন্ট করে দাও, হ্যাঁ এই যে এরকম করে একটা হাইলাইট করে কি করে দাও, দেখি যারা আছো। দেখো তোমরা, আচ্ছা ওকে ওকে ওকে। চলো আমরা দেখো সরল দোলন গতিটা কি, দেখো এখান থেকে কি কি আসবে, সরল দোলন গতি একটা কি পর্যায়বৃত্ত গতি, এটা পর্যায়বৃত্ত গতি, একটা স্পন্দনশীল গতি, স্পন্দন মানে কি একটা নির্দিষ্ট সময় ধরো অনেকগুলাই করে একটা পর্যায় দিতে থাকে, এই যে একটা নির্দিষ্ট সময়ে এইভাবে অনেকগুলা দোলন দিতে থাকে, এই গতিটাকে আমাদের কি বলা হয়, স্পন্দনশীল গতি বলা হয়। ওকে, তারপরে দেখো এই যে আমি একটু আগে বললাম না, যে এই যে কোনো সময় এই বলের মান, বলের মান সাম্য অবস্থান থেকে স্বর্ণের সমানুপাতিক,
মনে করো এই যে একটা বস্তু, তোমার মনে করো আমি এখানে একটা স্প্রিংটাই বোঝাই, মনে করো একটা স্প্রিংটাকে আমি একটা বল প্রয়োগ করছি, এই স্প্রিংটার উপর একটা বল প্রয়োগ করছি, এখানে বল প্রয়োগ করে স্প্রিংটাকে আমি সাম্য অবস্থান থেকে এদিকে একটা বল প্রয়োগ করছি, এই স্প্রিংটা সাম্য অবস্থানে আছে, সাম্য অবস্থান থেকে আমি কি করছি, এক্স পরিমাণ সরণ ঘটাইছি, এক্স পরিমাণ সরণ ঘটাইছি। এখন ধরো এই এক্স পরিমাণ সরণ ঘটালে তো অবশ্যই কি এর মধ্যে একটা বল আছে, তাই না, এটা একটা বল আছে, তা আমি বলটাকে সাম্য অবস্থানে ছেড়ে দিলে বলটা একটা আসতে থাকবে, সেটা পত্তনী বল। কি বলছে, সরলদৈর্ঘ্য সাম্য অবস্থানে বলটাকে সরণের সমানুপাতিক, তাহলে এইটা অনুসারে আমি কি লিখতে পারবো, সেটা এফ এফ প্রফেশনাল কত মাইনাস এক্স, এবং কি ওই বলের অভিমুখে হয়, এবং বলছে বল সর্বদা ওই বলের অভিমুখে হয়। এই যে চারটা বৈশিষ্ট্য আছে, এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই মনে রাখবে, বুঝতে পারছো, এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? ওকে, এখন ধরো আমার এই যে বস্তুটাতে ঘুরতেছে, মনে করো এখান থেকে সরল দোলকটা এইভাবে দুলতেছে, এখান থেকে একটা সরল দোলক এইভাবে দুলতেছে, এখন এখান থেকে যখন দোলন হয়, এইখানে তো শুধু জাস্ট এখানে রৈখিক ভরবেগ কাজ করে না, রৈখিক বেগ কাজ করে না, এর মাঝখানে আবার কি আছে, এই কৌণিক বরাবর একটা বেগ কাজ করে না। তাহলে তুমি যদি এখান থেকে দুলনটা একটু চিন্তা করো, এখান থেকে যাত্রা শুরু করছে, মনে করো একটা দুলন এখান থেকে যাত্রা শুরু করলে সে কি করতেছে, এইভাবে যাচ্ছে একবার, আমি এটা হচ্ছে গ্রাফটা দেখাই, এখান থেকে সে যাচ্ছে এতটুক, আবার এখানে আসছে, এই পর্যন্ত আসলো, আবার যখন এই পর্যন্ত যায় তো সে কি হাফ নিচের দিকে গেছে, আবার যখন এখানে আসছে এরকম যাচ্ছে। দেখো এটাকে আমি যদি একটু বৃত্তকার গতির মতো তুলনা করি, বৃত্তকার গতি মানে কি, এই আকৃতির গতি হয়ে যাচ্ছে না, এটাকে যদি তুমি উল্টাই দাও তা এটা আমি কি হয়ে গেছে, একটা বৃত্তাকার গতি হয়ে গেছে। এখন যখন বৃত্তাকার গতি হয় তার এই কৌণিক বরাবর একটা গতি থাকে, সেই কৌণিক বরাবর গতিটাকে বলা হয় ওমেগা। এই যে সরল দোলকটা হইতেছে কিন্তু অবশ্যই এর মধ্যে একটা কৌণিক বেগ থাকতেছে, এটাকে আমাদের বলা হইতেছে ওমেগা। এটা একটু মনে রাখো। তা আমার এই জিনিসটা জানার আগে আমরা একটা জিনিস লিখতে পারি, যে কৌণিক বেগ এবং আমরা কৌণিক বেগ এবং বল ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক পড়ছি, বলো তো তোমরা কি জানো কৌণিক বেগ এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক? দেখো আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, যে আমরা কৌণিক বেগ এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। দেখো আমরা এখানে লিখতে পারি যে কৌণিক বেগ এবং হচ্ছে কি বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, কৌণিক বেগ এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। দেখো কৌণিক বেগ এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি, কৌণিক বেগটা কি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, বল ধ্রুবক হচ্ছে কি, বল ধ্রুবকটার মধ্যে প্রকাশ করে কি দ্বারা, কে দ্বারা, এদের মধ্যে সম্পর্ক। এবং যখন ধরো এই বস্তুটা সরল দোলকটা এখান থেকে দুলতেছে, এখান থেকে আমি সরণ ঘটাইতেছি, এভাবে দুলতেছে, অবশ্যই এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার একটা বর আছে এম, এই যে এই বস্তুটার বর হচ্ছে আমার এম, এবং এদের মধ্যে যে দোলকটা আছে দুলতেছে, এই দোলকটার কি একটা ধরো আমি সরণ ঘটাইছি x, তখন এর মধ্যে কি একটা বল ধ্রুবক আছে, সেই বল ধ্রুবকটা হচ্ছে কে, এবং এখান থেকে যখন দুলবে তার মধ্যে একটি কৌণিক বেগ থাকবে, সেই কৌণিক বেগটা কত, ওমেগা। এই যে বল ধ্রুবক এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা পড়ছো, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কত, কে বাই এম, আমরা এটা জানি, এইটাকে আমাদের বলা হয় বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এইটা একটু মনে রাখো, হ্যাঁ, এটা কিন্তু আমার সামনে অনেকবার লাগবে, বুঝছো, এটা তোমার সামনে অনেকবার লাগবে, এটা তোমার এমসিকিউ আসবে এবং থিওরি রিলেটেড যখন ম্যাথ করবা তখন ম্যাথেও তোমার অনেক সময় এটা ব্যবহার করা লাগতে পারে। একজন বলছো ক্লাস না করে হাত রিয়েক্ট দেওয়ার মানে, ও হচ্ছে ওরা অনেক ভালো পারে, যারা হচ্ছে রিয়েক্ট দেয় তারা, এটা কে দিছে, আদিপ ওবি। বুঝছো সবাই?
বলো সবাই বুঝছো? ওকে, যদি বুঝো তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাবো। হ্যাঁ, তারপরে দেখো আমরা হচ্ছে সরল দোলকের ব্যাপাকরণীয় সমীকরণ বা অন্তরক সমীকরণ, এটা তোমার ডিউতে আসছে। দেখো ডিউতে রিটেন আসছে, ডিউতে রিটেন আসছে। আমি এইটা থিওরিটা এখন পড়াবো, তো অবশ্যই অবশ্যই মনে রাখবে। এখান থেকে তোমার অনেক সময় প্রমাণ আসে, অনেক সময় থিওরিটা লাগে। আমরা সরল দোলকের অন্তরক সমীকরণ বা ব্যাপাকরণীয় সমীকরণটা পড়বো। এখন অন্তরক সমীকরণ ব্যাপাকরণীয় সমীকরণটা কেমন আসছে সেইটাই আমি এখন দেখাবো। মনে করো এটা একটা সরল দোলক, মনে করো এখানে একটা সাম্য অবস্থানে আছে। এই সরল দোলকটাকে আমি এইভাবে দুলন দিচ্ছি, এখান থেকে আমি এই সরল দোলকটাকে আমি এইভাবে দুলন দিচ্ছি। মনে করো এইভাবে দুলতেছে, এখান থেকে এইভাবে দুলতেছে। মনে করো এই সরল দোলককে আমি সাম্য অবস্থান থেকে আমি বল প্রয়োগ করে এফ নিয়েছি, সাম্য অবস্থান থেকে সে করছি এক্স পরিমাণ সরণ ঘটাইছি। এই সরল দোলকটাকে সাম্য অবস্থান থেকে আমি কি করছি, এটাকে আমাদের বলা হয় সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে আমি এক্স পরিমাণ, আমি সাম্য অবস্থান থেকে আমি এক্স পরিমাণ সরণ ঘটাইছি। এখন যখন সরল দোলকটা সাম্য অবস্থানে এক্স পরিমাণ সরণ ঘটায়, এই বস্তুটা নিচের দিকে আসার জন্য একটা বল প্রয়োগ করতেছে এক্স পরিমাণ, মনে করো এফ প্রত্যয়নী বল, তাই না? তা আমি কি পড়ছি, সরল দোলকের সংজ্ঞা অনুসারে আমরা জানি, সরল দোলকের সংজ্ঞা, সরল দোলনের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারি, সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে এই বলটা সরণের সমানুপাতিক না, এফ প্রপোর্শনাল এবং কি সরণের সমানুপাতিক। এখান থেকে আমি সাম্যাবস্থান এক্স পরিমাণ সরণ ঘটে এক্স এবং কি বলের অভিমুখে, তার জন্য আমি কি করতে পারি, এই যে একটা মাইনাস দিতে পারি। দেখো সমানুপাতিক তোলার জন্য আমি একটা ধ্রুবক ব্যবহার করছিলাম না, এফ ইকুয়াল টু কত, কে এক্স, তাহলে আমি কি লিখতে পারি মাইনাসের কে এক্স, এটা আমি লিখতে পারি। এটা হচ্ছে আমার বল ধ্রুবক অনুসারে। ক্লিয়ার? দেখো এখন এই যে বস্তুটা এখান থেকে ঘুরতেছে, অবশ্যই কি এখানে আমাদের একটা ত্বরণ সৃষ্টি হবে না, এইভাবে দুলার সময় কি হবে, এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণটা আমরা আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল টু, এবং বস্তুটার একটা বর আছে, বস্তুর বর, তাহলে এফ ইকুয়াল টু কত, এম এ লেখা যায়। এইটা যদি আমি 1 নম্বর সমীকরণ হয়, এখানে আমি এম এর মানটা বসাই দিতে পারি। তাহলে এখানে আমি বসাইলে কি পাবো, এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইটুকু আমি লিখতে পারি। এখন যেহেতু আমরা এখানে ত্বরণ হইতেছে এবং সরণ আছে, আমি ত্বরণের সূত্র কি পড়ছিলাম, এ ইকুয়াল টু যে ডিভি বাই ডিটি, এত সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে কি বলা হয়, ত্বরণ বলা হয়। যে আমরা এখানে লিখতে পারি, খুব সুন্দর করে একটু লিখি, জাস্ট ডি ডিটি, সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে আমি কি বলি, ত্বরণ বলি। এছাড়া আমি এ ইকুয়াল টু কি লিখতে পারি, ডি ডিটি, আমার কি লেখা যায় বলতো, এটা সমান আমরা লিখতে পারি যে ডিএক্স বাই কত, ডিটি। এখন এইটা যখন হয় তখন এটাকে আমি গুণ করলে আমি কি লিখতে পারি, যে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না বলতো, যে এর পরিবর্তে আমার কি এম ইন্টু এর মান কত, এর মান হচ্ছে যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাসের কে এক্স। তা এমটা ওই পাশে ভাগ করে দাও, তাহলে তুমি কি লিখতে পারবা, যে হচ্ছে আমার, যে হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস কে বাই এম এক্স। একটু আগে দেখো তো, আমি এই যে কে বাই এম সমান আমরা কি লিখছিলাম, দেখো এই যে ওমেগা সমান আমরা কি পাইছি এত, তাহলে আমি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, কে বাই এম লিখতে পারি না। তাহলে এখানে দেখো আমার এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাসে ওমেগা স্কোয়ার এক্স। এটাকে তুমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, দেখো তুমি যদি এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কত, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটাকে বলা হয় সরল দোলকের অন্তরক সমীকরণ। এইটুকু তোমার বলা হয় সরল দোলনের অন্তরক সমীকরণ, অন্তরক
সমীকরণ। ক্লিয়ার? বুঝছো? এখন এই সমীকরণটা আমার এখানে বুঝাইতেছে, তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি, যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে কত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের কোনটাকে কি বলা হয়, আমার এই ওমেগা স্কোয়ারকে বলা হয় আমাদের কৌণিক বেগ বা হচ্ছে কি আমাদের কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। আর এক্সটা কি, এক্সটা মনে করো এই সরল দোলকটা এখান থেকে টি সময়ে কি পরিমাণ সরণ ঘটাইছে, টি সময় মনে করো এখান থেকে টি সময়ে সে এক্স পরিমাণ সরণ ঘটায়, এটাকে সরল দোলক বোঝায়। আর এখান থেকে আসো শর্তটা তোমার কি চাইছে, ওমেগা। অবশ্যই কিছু শর্ত মনে রাখতে হবে, কোনো সময় ম্যাথ করতে গেলে অবশ্যই মনে রাখবা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এর সহগটা কত হবে, এর সহগ হচ্ছে কত 1 হবে। এই জিনিসগুলো একটু মনে রাখো, তোমাদের এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও। ওকে, বলো বুঝছো কিনা একটু জানাও দেখি। এই একটু তাড়াতাড়ি জানাও। ওকে, চলো আমরা পরের টপিক। দেখো আমরা এখানে কিছু জিনিস আসবে, সংজ্ঞাটা সরল দোলন গতির কিছু উদাহরণ, আমি এই উদাহরণ লিখে দিছিলাম না সরল দোলন গতি, এইগুলো একটু দেখো সরল দোলন গতিগুলোর উদাহরণগুলো কি কি আছে। দেখো সরল দোলন গতির বিশেষ গুরুত্বপূর্ণ উদাহরণ, এটার আনসারটা দেখি তোমরা করো। এটা হচ্ছে ধরো আমাদের আগে 4টা গেছিল না, এটা হচ্ছে 5 নম্বর এমসিকিউ। ওকে ওকে, বুঝছো অনেকেই।
ওকে, দেখো আমরা সরল দোলক গতির উদাহরণগুলো কি কি? একটা হচ্ছে এটা একটা উলম্ব স্প্রিং গতি, মনে করো এটা একটা উদাহরণ হতে পারে, এটা স্প্রিং গতি, এটা সত্য। সরল দোলন গতি একটা তাৎক্ষণিক গতি, এটা হতে পারে একটা দোলন গতি, এটা উদাহরণ। তাহলে তিনটাই হবে অ্যান্সার, বুঝছো? পরে দেখো এই যে এটার আনসারটা কি, এটা দেখো রাজশাহী বোর্ড 19 সালে আসছে। সরল সন্ধিত গতি বা স্পন্দন গতির বৈশিষ্ট্যটা কি? তোমাকে এটা আমি পড়াইছি, দেখি তুমি এটার আনসার করতে পারো কিনা। এটা হচ্ছে তোমার 6 নাম্বার এমসিকিউ। বলো এটার আনসারটা কি? 6 নাম্বার, এটার আনসারটা আহ, বলো এটার আনসারটা কি? সরল সন্ধিত গতি বা স্পন্দনের বৈশিষ্ট্যটা কি কি? আমি একটু আগে লিখে দিছি তোমাকে, এই জিনিসটা এখান থেকে আসবে। বলো কোনটা হবে অ্যান্সার? সরল দোলন গতি একটা পর্যায়বৃত্ত গতি, ত্বরণ সরণের সমানুপাতিক, এই গতিটা সরলরৈখিক গতি। বলো কোনটা হবে অ্যান্সার? এটার আনসার হচ্ছে সরল দোলন গতি হচ্ছে কি কি? সরল দোলন গতি একটা পর্যায়বৃত্ত গতি, এই ত্বরণটা হচ্ছে কি ত্বরণ এর সরণের সমানুপাত এবং এই বিন্দুর অভিমুখে, এটা পড়ছো। কিন্তু সরলরৈখিক গতিটা কি পর্যায়বৃত্ত গতি হইলে কি সরলরৈখিক গতি হবে না? তাহলে এটা আনসার, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এক নাম্বারটা, আনসার হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার? পরেরটা দেখো, ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝছো? তারপর আসো কিছু সংজ্ঞা আসবে, এগুলো একটু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, একটু মনে রাখতে হবে। পূর্ণ স্পন্দন কি, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, এখান থেকে এই কয়টা সংজ্ঞা মনে রাখতে হবে। এগুলো তোমার ক নাম্বারে আসে? ক নাম্বারে এই প্রশ্নগুলো তুমি পাবা। এখন দেখো কি বলছে এখানে, আমার বলা হয়েছে স্পন্দন গতির ক্ষেত্রে বা হচ্ছে আমার কি সরল দোলন গতির ক্ষেত্রে পূর্ণ স্পন্দনটা কি? দেখো সরল দোলন গতির ক্ষেত্রে একটি একটি ক্ষেত্রে একটি সম্পূর্ণ অগ্র এবং পশ্চাৎ গতির পূর্ণ স্পন্দন বা দোলন গতি বলে। মনে করো এখান থেকে একটা এই বস্তুটা, মনে করো এখান থেকে যাত্রা শুরু করে একবার এইখান থেকে আবার এইখান পর্যন্ত, এইটাকে আমার কি বলা হয় অগ্র এবং পশ্চাৎ, এই যে গতিটা এইভাবে গিয়ে এইভাবে আসা, সেটাকে আমার কি বলা হইতেছে পূর্ণ স্পন্দন বলা হইতেছে। এটাকে আমাদের বলা হইতেছে পূর্ণ স্পন্দন। বা আমি এখানে বলতে পারি ধর একটা বিন্দুকে কেন্দ্র করে একবার এই পর্যন্ত আসে, এইটাকে আমাদের বলা হয় ঘূর্ণনের অবস্থায় এক বিন্দুকে কেন্দ্র করে একদম আবার ওই বিন্দুতে আসছে, সেটাকে আমার বলা হয় পূর্ণ স্পন্দন বলা হয়। আশা করি এটা মনে রাখবা। তারপর হচ্ছে কি পর্যায়কালটা কি? দেখো একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করতে, পূর্ণ দোলন সম্পূর্ণ করতে, পূর্ণ দোলনটা কি? মনে করো এইখান থেকে একটা সরল দোলক দিলাম, এখান থেকে আমি মনে করো এই সরল দোলকটা এখান থেকে যাত্রা শুরু করে একবার এইখানে যাইয়া আবার এইখান থেকে আসতে, মনে করো এইখান থেকে যাই আবার এইখানে আসতে যে সময়টা লাগছে, সেই সময়টাকে আমাদের কি বলা হয় পর্যায়কাল বলা হয়। আমি এটা কি পড়ছি, কম্পাঙ্কটা কি? কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে সেটাকে আমাদের বলা হয় কি একটা কম্পাঙ্ক বলে। আমি মনে করো এই যে এখান থেকে একটা সরল দোলক আছে, এই সরল দোলকটা আমার টি সময়ে সে কি করছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করছে। কয়টা? তাহলে টি সময় সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। সংজ্ঞায় কি বলছে একক সময়, তাহলে মানে 1 সেকেন্ডে যতগুলা দিবে সেটা হবে পর্যায়কাল। তাহলে কত 1/, কত টি, এই 1/t কে আমার বলা হয় পর্যায়কাল। তাহলে আমি f ইকুয়াল টু কত লিখতে পারি 1/t, এটা হচ্ছে পর্যায়কাল। ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো তারপর আসলে আমরা কি এইটুকু গেল। আমি যদি মনে করো এখান থেকে টি সময়ে সে কি করছে এন গুলা পূর্ণ দোলন দিচ্ছে, মনে করো আমি একটা সেকেন্ড এখন টি সময়ে সে কি করছে এন টি পূর্ণ দোলন দেয়, তাহলে এখন এন টি হয়ে গেলে তাহলে কম্পাঙ্ক কত হবে
এফ ইকুয়াল টু কত এন বাই টি, তাহলে কি হবে এন বাই টি, এটা হচ্ছে এন সংখ্যক। তারপর আসে আমাদের বিস্তার। বিস্তারটা কি সরল গতির দুলন গতি, সরল দুলন গতির কোনো কণা সাম্য অবস্থান বা মধ্য অবস্থান থেকে যে কোনো একদিকে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। এটা কিরকম, মনে করো এটা একটা সরল দোলক, এখান থেকে একটা দুলতেছে এই পর্যন্ত, এইখান থেকে দুলে এবার এইখান থেকে এই পর্যন্ত গেছে। এখন সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, তাহলে এই পর্যন্ত, এই সাম্য অবস্থান থেকে সে এই পর্যন্ত গেছে, তাহলে এই যে দূরত্বটা সর্বোচ্চ এখানে আসছে, এই দূরত্বটাকে আমাদের বলা হয় বিস্তার। এই বিস্তারকে আমাদের প্রকাশ করা হয় এ দ্বারা। বিস্তারকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। ক্লিয়ার? চলো, কৌণিক কম্পাঙ্কের একক কি? কৌণিক কম্পাঙ্কের একক, কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড। আচ্ছা আমরা কি কৌণিক কম্পাঙ্ক রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এটা মনে রাখলে হবে। আসো আমরা কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড হবে, হ্যাঁ রেডিয়ান না, পার সেকেন্ড, পার সেকেন্ড। ওকে, না ওমেগা ইকুয়াল টু আছে থিটা বাই, ওমেগা ইকুয়াল টু থিটা বাই এটা, তাহলে এখান থেকে আমার কত রেডিয়ান পার কত, সরি ওমেগা ইকুয়াল টু থিটা বাই এস, তাহলে আমাদের এইটুকু। তাহলে কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। দেখো তারপর আসো আমরা এই প্রশ্নগুলো এখন আনসার করব। কি বলছে, এটা 18 নম্বর এমসিকিউ, যে বলছে একটা সরল স্পন্দন কণার সমীকরণ বলে দিচ্ছে এত। এই সমীকরণটা আমার এখানে দিয়ে দিয়েছে, সমীকরণটা হচ্ছে 9 টি স্কয়ার এক্স ডিভাইডেড বাই কত ডি টি স্কয়ার প্লাস কত 81 এক্স ইকুয়াল টু 0। কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগার মানটা কত সেটা বের করতে হবে। তাহলে আমি আগে কি বলছিলাম, এরকম থাকলে সেই সমীকরণে কি এটা সহগটা 1 বানাবা, তাহলে 9 দ্বারা ভাগ করে দাও, 9 দ্বারা ভাগ করলে 9 9 81, তাহলে কত আসবে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কয়ার প্লাস 9 এক্স ইকুয়াল টু 0। যেহেতু 9x ইকুয়াল টু ওমেগা, আমি কি করছি সমীকরণটা ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কয়ার প্লাস হচ্ছে কত ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু কত 0। এটার সাথে এটা তুলনা করলে ওমেগা স্কয়ার সমান তুমি কত পাইতেছো, ওমেগা স্কয়ার সমান পাইতেছো 9। তাহলে যেহেতু ওমেগা স্কয়ার সমান 9 পাও, তাহলে তোমার লাগবে এটা কি জাস্ট কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা ইকুয়াল টু কত রুট ওভার 9। তাহলে রুট ওভার 9 মানে কত, রুট ওভার 9 মানে হচ্ছে ওমেগার মান হচ্ছে 3, এককটা কি পার সেকেন্ড, এত 3 পার সেকেন্ড। তাহলে আমি আনসারটা কি লিখতে পারি, আনসারটা লিখতে পারি এই যে নাম্বারটা। ওকে, তাহলে দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্নটা আমাদের কি বলা হয়েছে, যে পরের প্রশ্ন বলা হয়েছে এটা যে 5x² বাই dx এত সমীকরণ অনুযায়ী কোনটি প্রযোজ্য। তাহলে আমরা এখানে সবগুলা মানই বের করব। আমার কি কি লাগবে, আমার এফ এর মানটা লাগবে, তারপর হচ্ছে কৌণিক বেগের মান লাগবে, কৌণিক কম্পাঙ্কের মানটা লাগবে, আমি সবগুলাই বের করব। আমরা কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক সবকিছু আমরা ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এটা আমরা হচ্ছে আগেও পড়ে আসছি 2 পাই বাই টি। এছাড়া ওমেগা ইকুয়াল টু আমি কি লিখতে পারি 2 পাই এফ, এটাও লিখতে পারি। এটা হচ্ছে আমরা কি পর্যায়কাল এবং কৌণিক বেগ, আর হচ্ছে কম্পাঙ্ক এবং কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কর সূত্র অনুসারে। এই সমীকরণ থেকে আমার আগে কি করতে হবে, আগে আমার ওমেগাটা বের করতে হবে, তারপর টুকু আমি অনায়াসে বের করে ফেলতে পারবো ওমেগা। তাহলে আসো আমরা এই সমীকরণটা বলে দিছে সলভটা করে ফেলি। দেখো অনেকগুলো বোর্ড আছে না, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, সব যেগুলো, তাই আমি কি পাইছি 5 ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কয়ার প্লাস 125 এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি করা লাগবে, এক্স এইটার সহগটা 1 বানালে, তাহলে 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাবা ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই
ডি স্কোয়ার প্লাস 25কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, 5 25 কত 125, তাহলে 5x ইকুয়াল টু 0। আমি আদর্শ সমীকরণ অনুসারে আমি আদর্শ সমীকরণটা কি পড়ছি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটার সাথে তুলনা করলে ওমেগা স্কোয়ার সমান তুমি কত পাইতেছো, ওমেগা স্কোয়ার সমান পাইতেছো 25। তাহলে তুমি ওমেগা সমান কত পাবা 5। এই ওমেগাকে তুমি কি বলা হয়, এই ওমেগাকে বলা হয় কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখান থেকে আমি এটা লিখতে পারি এই দুইটা সত্য, এটা এটা সত্য। এখন আমার দেখতে হবে এই কম্পাঙ্কর মানটা সত্য কিনা। তাহলে এফ ইকুয়াল টু, আমরা এফ ইকুয়াল টু কত পড়ছি, যে হচ্ছে, তাহলে আমি এখান থেকে এফ ইকুয়াল টু লিখতে পারি যে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। এইটা যদি হয় তাহলে আমি বুঝতে পারবো আনসার। তাহলে আমি এফ এর মানটা, ওমেগার মান তো ওমেগা কত, ওমেগা পাইছে 5, নিচে কত আছে 2 পাই। তাহলে দেখো তো এই অপশনটা কি এখানে আছে নাই, তাহলে আমার কি এটা আমার ভুল, 1 নাম্বারটা ভুল। আনসার কোনটা হবে 2 আর 3, এটা হচ্ছে সি নাম্বারটা। ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি বলছে, সরল দোলন গতি, এটা কি আমাদের কি বলা হয়, সরল দোলন গতির ক্ষেত্রে সম্পন্ন হলে বারবার কি হয়, এটা পত্তনি বল থাকে, স্থিতি জড়তা থাকে, গতি জড়তা থাকে, সবকিছু মানে হচ্ছে তিনটে। এখানে হচ্ছে আমার স্থিতি জড়তা থাকে, বুঝছো, স্থিতি জড়তা নাকি গতি জড়তা, সেটা আমি অপশনটা মনে নেই তো সরি। এটা আসো এই জায়গায় 15 নম্বর প্রশ্নটা, এটা আমাদের বরিশাল বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে, সরল সন্দিত গতির পত্তনি বলের ক্ষেত্রে নিচের কোনটি মানে, তাহলে নিচের কোনটি মানে, তাহলে দেখো এটা আমার প্রথমটা হচ্ছে নিউটনের গতি, গতির সূত্র মেনে চলে, হ্যাঁ হুকের সূত্র মেনে চলে না, অবশ্যই না। তারপর স্বর্ণের, আমরা কি করছি স্বর্ণের সমানুপাতিক, এই যে গতির বলটা, বল প্রপোর্শনাল কত এক্স, বলের সমানুপাতিক, তাহলে এটা আমার সত্য না, এটাও ভুল। তারপরে সাম্যাবস্থানের অভিমুখে নয়, আমরা কিন্তু সাম্যাবস্থার অভিমুখে, এটাও ভুল, কারণ অভিমুখে হইলে হয়, কিন্তু আমি কি নিউটনের গতিসূত্র মেনে চলে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এ নাম্বার। দেখো পরের প্রশ্ন, এখানে আনসারটা আছে যশোর বোর্ডে 24 সালে, এটার আনসারটা কি হবে, কি বলছে, নিচের কোনটি সরল সন্দিত গতির ব্যাপকনীয় সমীকরণ, আমরা একটু আগে পড়ছি ব্যাপকনীয় সমীকরণ কত, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস কত ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। জাস্ট এইটুকুর মানটাই বের করছে, দেখো যেখানে আছে সেটা যদি তুমি ওই পাশে নিয়ে নাও তাহলে তুমি পেয়ে যাবে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স পরিমাণ, এটা হবে আমার আনসার। এটা কোথায় আছে, এটা আমার এইখানে আছে, বুঝছো, ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে, এটা থেকে কে আসো ক্লাসে একটু জানাও তো দেখি। তোমরা কে কে আসো একটু জানাও দেখি, আমরা শেষ করে দিব। এটা বলো, আচ্ছা এটা পড়াই নেই, এই যে কুমিল্লা বোর্ড আসছে, এটার আনসারটা কি হবে, কুমিল্লা বোর্ড 23, বলো এটার আনসারটা কি। দেখো নিচের কোনটি সরল সন্ধি গতির উদাহরণ, তা আমরা এটা কি কোনটা আছে, আমরা
এটা হচ্ছে সূর্যের গতি, এটা পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুর গতি, এটা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, যে কোনো বিস্তারের সরল দোলন গতি, সরল সন্ধিত গতি। আমরা যে কোনো বিস্তারের দোলন গতি, দোলকের গতি না, আমি কি কম্পনশীল সুরশালাকার গতি। সুরশালাকার গতি একটা উপরে একটা নিচে দেয়। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে সি নাম্বারটা। দেখো, এটা জিএসটি তে আসছে, এগুলো তোমরা পারবা, এগুলো পড়ো। আজকে এই পর্যন্তই, অনেকগুলো পড়া আছে।